একটা কথা আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিই, সেটা হচ্ছে যে ইউনূস সরকার ক্ষমতায় থাকার সময় ডক্টর ইউনূসের মেয়াদি মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনার প্রতিকার চেয়ে এবং ইউনূস সরকারের অবহেলা, ইউনূস সরকারের অনিয়ম, দুর্নীতি সবকিছু মিলিয়ে মাইলস্টোনে নিহত একজন ছাত্রের পক্ষ থেকে তার পরিবারের সদস্যরা মামলার আবেদন করেছিলেন। কিন্তু সেই সময় তোলপাড় করা হয়েছে। যিনি মামলার আবেদন করেছিলেন তাকে রীতিমতো একেবারে হেনস্থা হওয়ার শিকার হতে হয়েছে এবং নানান ভয়ভীতি, নানান চাপের মুখে সেই মামলার আবেদনটি তুলে নেওয়া হয়। একটা বিষয় বোধহয় আজকে এসে পরিষ্কার হয়ে গেল, খুব স্পষ্ট হয়ে গেল কিনা আমি জানি না। সেটা হলো যে এই বর্তমান তারেক রহমান সরকার বা বিএনপি সরকারের সময়ে যে ইউনূস সরকারের যত অনিয়ম, অবহেলা, বিশৃঙ্খলা, বেআইনি কর্মকাণ্ড, দেশ বিক্রির ফয়সালা করা হয়েছে, মজুত করা হয়েছে, যেসব অপকর্ম করা হয়েছে, সেগুলো আসলে আর বিচার বোধহয় হচ্ছে না। জনগণের মধ্যে নিশ্চয়ই এরকম একটা ধারণা এবং মেসেজ নিশ্চয়ই পৌঁছে গেছে। ইউনূস সরকার কি করেনি, কি ধরনের অন্যায় করেনি, এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যেভাবে অভিযুক্ত হয়েছিল তার চেয়ে বহুগুণ অন্যায় অপরাধের জন্ম দিয়েছে ইউনূস সরকার। তারা এই দেশে মবের নামে নিরীহ মানুষজনকে অত্যাচারিত করেছে, তাদের উপর হানা দিয়েছে। ইউনূস সরকারের বিশাল মব বাহিনী, তারা চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, কিডন্যাপ করেছে, সমস্ত সিভিল প্রশাসনকে তছনছ করেছে, সমস্ত সিভিল প্রশাসনের উপরে ছড়ি ঘুরিয়েছে। এই কোনো কিছুর যে আসলে খুব একটা কোনো প্রতিকার হবে না, বিচার তো দূরের কথা। পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী অসংখ্য দুর্নীতির অভিযোগ আসিফ নজরুল, তারপর আপনার সৈয়দ রেজওয়ানা হাসান, তারপর ফারুকী, মুস্তাফা সরোয়ার ফারুকী, এদের প্রত্যেকের বিরুদ্ধে। কিন্তু কোনো কিছুর কি আর প্রতিকারের কোনো আশা এই বাংলাদেশে রয়ে যাচ্ছে? আজকে দেখেন, সাহসের সাথে একজন মানুষ আদালতে আবেদন করলো ডক্টর ইউনূস, রেজওয়ানা হাসান, আসিফ নজরুলদের বিরুদ্ধে মামলা করার, এবং সেই মামলা শেষ পর্যন্ত আদালত নেননি। কি দাঁড়ালো? রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, রিজওয়ানা হাসান সহ 16 জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্কোচাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত তখন বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখে। বিকেলে মামলা গ্রহণ করার মতন তথ্য না থাকায় খারিজের আবেদন দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের সহকারী পেশকার শাহাদাত হোসেন খারিজের বিষয়টি নিশ্চিত করেন। 2025 সালের 11 জুলাই উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে 36 জন নিহত হয়, এর মধ্যে 28 জনই শিক্ষার্থী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও নিহত হন। মামলার বাদীর করা আবেদনে বলা হয়েছিল, মোহাম্মদ ইউনূস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী ক্ষমতার প্রধান ছিলেন এবং ওই সময় তিনি সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার অধীন ও নিয়ন্ত্রণাধীন বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত। দুর্ঘটনার পর তিনি গণমাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা, প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, রেজওয়ানা হাসান এবং প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তারা দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা, প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সরবরাহ এবং উদ্ধার কার্যক্রমে কার্যকর নির্দেশনা দিতে ব্যর্থ হন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তাদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠান পরিচালিত হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ ও মানসম্মত সিঁড়ি নিশ্চিত করা হয়নি। খামখেয়ালিভাবে প্রতিষ্ঠান পরিচালনার কারণে এত প্রাণহানি ঘটেছে বলে মামলার আবেদনে দাবি করা হয়েছিল। আপনারা জানেন, সৈয়দ রেজওয়ানা হাসান, আসিফ নজরুল তারা এক সূত্রে বাঁধা ছিল। মাইলস্টোন দুর্ঘটনার পর আসিফ নজরুল, শফিকুল আলম এরা ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু বিক্ষুব্ধ মানুষজন তাদেরকে সেখানে দীর্ঘ সময় আটকে রাখে। অবরুদ্ধ অবস্থা থেকে একরকম কোনোভাবে পেছনের দরজা দিয়ে পালিয়ে এই লোকগুলো মানুষের ক্ষোভ থেকে তখন রক্ষা পেয়েছিল। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা ছিল যে একটা বারের জন্য বাংলাদেশ সরকারের প্রধান হয়েও, সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিহত, আহত বা নিহতদের পরিবারকে কাউকে যে পরবর্তীতে একটু সমবেদনা জানানোর বিষয় আছে সেটাও পর্যন্ত প্রয়োজন মনে করেননি, তারা তাদের কাছে যায়নি। এবং এই মাইলস্টোন দুর্ঘটনার সেই মানুষকে সহায়তা করা তো দূরের কথা, উল্টা এই দুর্ঘটনার পরপরই প্রধান উপদেষ্টার
ফেসবুক পেজ থেকে মানুষের কাছে ভিক্ষা করা শুরু হয়েছিল, এখানেও ব্যবসা করার সন্ধান করেছে। আমি নিশ্চিত যে ওই যে ভিক্ষা করার জন্য ত্রাণ তহবিল খোলা হয়েছিল, এটা সম্পূর্ণ ডক্টর ইউনূসের বুদ্ধিতে। কারণ এই লোকের মাথায় শুধু ব্যবসা ঘুরে। এখানে আমাদের 28টা শিশু চলে গেল, তখন শত শত শিশু মারা যাওয়ার গুঞ্জন শুরু হয়েছিল চারদিকে, অনেক গুজবও ছিল। সবাই যখন প্রলাপ শোকে মাতম করছে, তখন ইউনূস টাকার ধান্দা খুলে বসছিল। কারণ তারা ত্রাণের নামে টাকা নিয়ে যে লুটপাট করে, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জিস হাসনাত দেখিয়ে দিয়েছে, ফেনী এবং নোয়াখালীর চাঁদার টাকা তুলে। আমি শুধু একটা কথাই বলবো, আজকে এই আবেদন খারিজ হয়ে গেছে, কিন্তু মানুষের ভেতরকার দুঃখ, সন্তান হারানোর সেই কষ্ট তো অভিভাবক পিতামাতার চলে যায়নি। সেই কষ্টের বহিঃপ্রকাশ একদিন না একদিন, আজকে এই আদালতে হয়নি, সামনে আরো আদালত আছে, কোথাও না কোথাও বিচারের বাণী নিভৃতে কাঁদতে কাঁদতে একদিন বিচারের আওয়াজ উঠবে চারদিকে, এবং ইউনূস সরকারের পাপের বোঝাই তাকে বিচারের মুখোমুখি করতে বাধ্য করবে বলেই আমাদের বিশ্বাস। আওয়ামী লীগ আগস্টে কি করবে? আগস্টে কোনো ঘটনা ঘটবে, আগস্টে কোনো বিষয় তৈরি হবে কিনা, আপনারা যারা আমাদের শো রেগুলার দেখেন তারা নিশ্চয়ই এর মধ্যে ভারতীয় সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ীর শোগুলো দেখেছেন। আমি অসংখ্য ফোন পেয়েছি, অসংখ্য টেক্সট পেয়েছি, অসংখ্য মেসেজ পেয়েছি, এবং অসংখ্য কমেন্ট। সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হচ্ছিল না। নানান জনের নানান প্রশ্ন, নানান বিশ্লেষণ। বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশে বিএনপি ঘরানার মানুষ যদি বলেন, বিএনপির সমর্থক কর্মী যদি বলেন, জামাতে ইসলামের কর্মী সমর্থক যদি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এনসিপি যদি বলেন, তারা এটাকে একেবারেই গায়ে মারছে না, তারা একেবারেই জাস্ট ঝেড়ে ফেলে দিচ্ছে যে এগুলো সব পাগলের প্রলাপ। আমরা কোন পক্ষের বক্তব্যকে আমরা ডিফাইন করার জন্য এখানে বসিনি, আলোচনায় বসিনি। গৌতম লাহিড়ী তার বিশ্লেষণ জানিয়েছেন, তিনি আওয়ামী লীগের লোকজনের সঙ্গে চলাফেরা করেন, তাদের কাছ থেকে তথ্য পান, এবং সেই তথ্য অনুযায়ী তিনি নিজের মতো করে কি হতে পারে এটার একটা ছবি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তার মতামতের প্রতি আমি শ্রদ্ধা জানাই, এবং তার মতামতের আমি কোনো ডিফাইন করছি না। আমি শুধু আমার প্রশ্ন একটা জায়গায়, বাংলাদেশের ভেতরের যে বাস্তবতা, বাংলাদেশে এখন যদি বলেন, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, তাদের নানান কষ্ট আছে, নানান না পাওয়া আছে। মার্কিন চুক্তি নিয়ে বহু আক্ষেপ আছে, ইউনূসের শাসন আমলের বিচার না হওয়া নিয়ে আক্ষেপ আছে, হামের টিকা নিয়ে ইউনূসের অপকর্মের বিচার হবে কি হবে এগুলো নিয়ে প্রশ্ন আছে, আইন আদালতে অনেকেই যাচ্ছেন। কিন্তু তারেক রহমান সরকার এখনই ধসে পড়ুক বা আগামী আগস্টে ধসে পড়ুক, এইটা বোধহয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখনই চায় না। কারণ বাংলাদেশে বহু চড়াই উতরাই গেছে। একদিকে ভোটারবিহীন সময় গেছে 10-15 বছর, 10 বছর মিনিমাম। 2008 নির্বাচন তো আমরা গ্রহণযোগ্য নির্বাচন ধরবো, কিন্তু 14 থেকে যদি 24 পর্যন্ত 10 বছর ধরি, সেই 10 বছরের নির্বাচন আসলে কোনো নির্বাচনই বাংলাদেশে হয়নি। সুতরাং মানুষের আক্ষেপ আছে সেই 10 বছর। তারপরে ইউনূসের আমলটা একটা কালো অধ্যায় গেছে, ফলে মানুষের মধ্যে আর বোধ হয় আর কত কাহাতকার। ফলে একটা সরকার এসছে, সেই সরকারকে মানুষ সময় দিতে চায়। বাংলাদেশের প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বাংলাদেশের অন্যান্য উইং বলেন, আমলাতন্ত্র বলেন, সবাই মিলেই যে একটা সরকার আসছে, সরকারকে আমরা সময় দিই, কাজ করার সুযোগ দিই। আমরা সাংবাদিকরা যারা পর্যালোচনা করি, তাৎক্ষণিক খারাপটাকে খারাপ বলি, কিন্তু ওভারঅল মোটা দাগে বলি যে না, একটা সরকারকে অন্তত বসার সময়টা দেওয়া উচিত। তারপর যদি খুব বেশি কিছু হয়, তখন না হয় বলার সময় বলা যাবে। ফলে আমার সন্দেহ শুধু একটা জায়গায়, সেই জায়গাটা হলো বাংলাদেশে যা ঘটে তা সমস্ত কিছু বাঙালির একেবারে মগজে ঢুকে থেকে, একান্ত তার ভেতর থেকে তার বুদ্ধিপ্রসূত ঘটে তা না। সেটা যদি হতো তাহলে 5 আগস্ট 2024 ঘটনা, সেটা অন্যভাবে হয়তো শেখ হাসিনা সরকারের বিদায় হতো, যেমন 90 হয়েছিল। 90-এও পার্শ্ববর্তী দেশের শক্তি একটা কাজ করেছে, কিন্তু মূল প্ল্যানিং, স্পিরিট, আন্দোলন সবটাই ছিল দেশের ভেতর থেকে। কিন্তু 24-এ এটা হয়েছে সবটাই দেশের বাইরে থেকে, এবং বাংলাদেশের মানুষ একটা সময় গিয়ে বোকা বনেছে, তারা বুঝে গেছে যে তাদেরকে ঠকানো হয়েছে। ফলে আগামী দিনেও সেই ডিপ স্টেট বলেন, মাস্টারমাইন্ড বলেন, বাংলাদেশের দিকে যাদের লোভী চোখ, এরা বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার থাকতে দিবে কিনা, একটা স্থিতিশীল সরকার থাকলে তাদের যে গা জ্বলে, সেই জায়গাটায় তারেক রহমান সরকার কতটা ম্যাচুরিটির সাথে মোকাবেলা করবেন এই ইন্টারন্যাশনাল চক্রকে, এই জায়গাটায় আমার একটা দুশ্চিন্তা কাজ করে। দেখেন, তারেক রহমান সরকারকে একদিকে ইন্ডিয়া ব্যালেন্স করা, একদিকে চায়না ব্যালেন্স করা, চায়না ব্যালেন্স করলে আবার আমেরিকা ব্যালেন্স করা, আমেরিকা ব্যালেন্স করলে চায়না ব্যালেন্স করা, এই চক্করে তো বাংলাদেশ আছেই। আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আছে দেশের ভেতরে একের পর এক অশান্তি, আর আছে জামাতে ইসলামী আসলে কি চায়, কি করতে চায়, এটা নিয়ে দুশ্চিন্তা। ফলে আগস্টে কিছু হবে কি হবে না,
এটা নিশ্চয়ই সময় আসার আগে কিছু বলা যায় না।